বিসমিল্লাহির রহমানির রহিম। রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত রাজশাহী কলেজে সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা ও উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনলাইন রুটিন অনুযায়ী ইতিহাস বিভাগের ক্লাসে বিষয়ে ক্লাসে ইতিহাস বিভাগের পক্ষ থেকে আমি ক্লাস পরিচালনায় আছি রতনুদ্দিন আহমদ, সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাথে আমার এটা প্রথম ক্লাস। আমাদের ইতিহাস সাবজেক্টের প্রথম একটি ক্লাস এর আগে ইতিমধ্যে হয়ে গেছে, আশা করি তোমরা সেই ক্লাসটা করেছো। তো আজকে যেহেতু ক্লাস তোমাদের সাথে আমার প্রথম, সেই জন্য আমি মূল ক্লাসে যাওয়ার আগে তোমাদের সাথে একটু প্রারম্ভিক কথাগুলি বলে নিই। তো নিশ্চয় তোমরা আমার সাথে থাকবে এবং ক্লাসটা মনোযোগ সহকারে শুনবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে রাজশাহী কলেজ বাংলাদেশের সেরা কলেজ এবং রাজশাহী কলেজে ভর্তি হওয়ার স্বপ্ন দীর্ঘদিনে অনেকে লালায়িত থাকে এবং সেই স্বপ্নটা তোমাদের পূরণ হয়েছে। যেহেতু ভালো কলেজে ভর্তি তোমার সুযোগ হয়েছে, মানে অসংখ্য ছাত্রদের মধ্যে থেকে, তো এটা তোমাদের সেই ভালোটাকে আরও কিভাবে তোমরা ভবিষ্যতের জন্য তোমাদের জীবনের ভিত গড়া রচনা করার ক্ষেত্রে আরও বেগবান করতে পারো, সেই জন্য কিন্তু রাজশাহী কলেজ তোমাদেরকে উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করার জন্য বিভিন্ন রকম কিন্তু কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজশাহী কলেজে যেহেতু তোমাদের এখন অনলাইন ক্লাস চলতেছে, তোমরা জানো যে বর্তমান বৈশ্বিক যে সংকটময় পরিস্থিতি, তার কারণে আমাদের কিন্তু এই অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সাথে কথা বলতে হচ্ছে। পরিস্থিতি যদি এরকম না হতো, স্বাভাবিক যদি থাকতো, তাহলে প্রথম ক্লাসে তোমাদের সাথে আমরা যে বিষয়টা মূলত কথা বলতাম, যে তোমাদের সাথে পরিচয় হতাম আগে, তোমাদের মূলত জিজ্ঞাসা করা হতো যে তোমাদের কার বাড়ি কোথায়, হোম ডিস্ট্রিক্ট কোথায়, তারপরে তোমরা কোন স্কুল থেকে পাস করছো, রেজাল্ট কি, এবং জীবনের ভবিষ্যতের লক্ষ্য কি, এই কথাগুলো কিন্তু আমরা বারবার জিজ্ঞাসা করি। এবং আমি কিন্তু দেখেছি যে আবার বিশেষ করে মানবিক বিভাগের যারা ছাত্র, যারা ইতিহাস বিষয় নিয়েছে, তাদের সাথে আমি দেখেছি মূলত বর্তমানে যে তোমাদের যে ভর্তি প্রক্রিয়া, বেশিরভাগই দেখা যায় যে সায়েন্স থেকে ব্যাকগ্রাউন্ডে বেশি ছেলেমেয়েরা এই আর্টসে ভর্তি হচ্ছে। তো আমি তাদেরকে কিন্তু অনেক সময় জিজ্ঞেস করেছি যে তোমাদের অনেক ভালো নাম্বার, ভালো রেজাল্ট, কিন্তু তারপরে তাহলে তোমরা তো অন্য কলেজেও সায়েন্স পড়তে পারতে, তো আর্টসে ভর্তি হওয়ার কারণটা কি? তখন তাদের উক্তি ছিল এরকম যে স্যার, আমাদের ইচ্ছা যে আমরা প্রশাসন লেভেলে চাকরি করব, এবং বেশিরভাগেরই তাই এই ধরনের ইচ্ছা ছিল যে প্রশাসন লেভেলে চাকরি করব। যেহেতু সায়েন্স পড়তে গেলে তাদের প্র্যাকটিক্যাল এবং প্রাইভেট বা বিভিন্ন সময় তাদের সময়টা বেশি ওইদিকে দিতে হয়, সেই জন্য আর্টস করে যদি ভালো করা যায়, এই টার্গেট নিয়ে তারা আর্টস পড়ে। তো আমি এই ধরনের তাদেরকে আমি সাধুবাদ জানাইছি, আমি তোমাদেরকেও সেই সাধুবাদ জানাই যদি এইভাবে তোমাদের লক্ষ্য থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা যেহেতু যে ভালো কলেজে ভর্তি হয়েছো, কিন্তু এখানে ব্যাপক কার্যক্রম এবং শুধু একাডেমিক না, একাডেমিকের পাশাপাশি এখানে বিভিন্ন যে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, বিভিন্ন যে সহশিক্ষা কার্যক্রমগুলো কিন্তু অনেকে এখানে কিন্তু পরিচালনা করা হয়। এবং আশা করি পরিস্থিতি স্বাভাবিক হলে তোমরা সেই বিষয়গুলি দেখতে পারবে এবং অংশগ্রহণ করতে পারবে। এবং এখানে কিন্তু তোমাদের আমি প্রথমে যে কথাগুলি বলি, যে তোমার যে লক্ষ্য উদ্দেশ্য আছে, অর্থাৎ মানুষের জীবনের যে লক্ষ্য উদ্দেশ্য, সেটা যে ছাত্র বয়স থেকেই, এবং সেটা কিন্তু সে লক্ষ্য উদ্দেশ্যের গুরুত্বপূর্ণ স্তরটা হচ্ছে কিন্তু তোমার এই এসএসসি এবং এই এইচএসসি স্তরটা, অর্থাৎ জীবনের ভিত গড়া স্তর এটা। এবং এই স্তরে এসে যারা ব্যাপক হারে পরিশ্রম করবে এবং সেই অনুযায়ী তাদের লক্ষ্যে পৌঁছার জন্য কাজ করবে, তারা কিন্তু সফলকাম হবেই, এটা কিন্তু আমরা সে ধরনের আশা করতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো সেই জন্য তোমাদের যেহেতু ভালো কলেজে ভর্তি হওয়ার সুযোগ হয়েছে, এখন তোমাদের সেই লক্ষ্য পূরণের জন্য কি করতে হবে, জীবনের লক্ষ্য পূরণের জন্য যে তোমাকে স্বপ্ন দেখতে হবে বড় ধরনের, অর্থাৎ তুমি জীবনে কি হতে চাও, তো স্বপ্ন কিন্তু দেখতে হবে বড় ধরনের, এবং স্বপ্ন কিন্তু ঘুমায় দেখলে হবে না। আমরা যে ভারতের রাষ্ট্রপতি এপিজে আবুল কালামের স্যারের যে উক্তিগুলি আমরা দেখি, তিনি কিন্তু বলেছিলেন এই ধরনের স্বপ্ন কিন্তু দেখতে হবে জেগে, এবং যে তোমাকে ঘুমে যেটা দেখা হয় সেটা কিন্তু স্বপ্ন না, অর্থাৎ তোমাকে স্বপ্ন দেখতে হবে জেগে, এবং সেই স্বপ্নটাকে তোমাকে বাস্তবায়নের জন্য কাজ করতে হবে, তবে তুমি তোমার সেই লক্ষ্যে বা সে কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছতে পারবে। এবং সেই জন্য কিন্তু কেন ভয় পাওয়ার কোনো কারণ নাই। তার জন্য তোমাকে ধারাবাহিক বিভিন্ন প্রক্রিয়াতে এবং বিভিন্নভাবে তোমার যে ওই সিঁড়ি বেয়ে উপরে ওঠার জন্য যে স্তরগুলি এবং সেই ধাপগুলি তুমি যদি সুন্দরভাবে সেগুলি যদি পূরণ করতে পারো বা সে সুন্দরভাবে যদি সেভাবে অগ্রসর হতে পারো, তাহলে তুমি নিশ্চয় তোমার কাঙ্ক্ষিত লক্ষ্য বুঝতে পারবে। তো তার জন্য কি প্রয়োজন, তোমাদের সেই একাডেমিক পড়ার পাশাপাশি তোমাকে আদার্স বিষয়গুলিও জানতে হবে।
অর্থাৎ তোমাকে সকল ক্ষেত্রে জ্ঞান বিজ্ঞানে তথ্য প্রযুক্তিতে তোমাকে আপডেট করতে হবে নিজেকে। তার জন্য তোমাকে রেগুলার পেপার পত্রিকা পড়া, বিভিন্ন মিডিয়ার খবর শোনা, তোমার যে সাধারণ জ্ঞানের যে বিষয়গুলি আছে বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়গুলি সেই বই পড়া, ইংলিশ লিটারেচার পড়া, বাংলা সাহিত্য বিভিন্ন বিষয়গুলি পড়া, তোমার এসএসসি ইন্টার লেভেলে যে তোমরা যে বইগুলি পড়ে আসছো বিশেষ করে বাংলা ব্যাকরণ বা ইংলিশ গ্রামার এগুলো বেশি বেশি প্র্যাকটিস করা। তবেই তুমি দেখবে যে আমাদের দেশের যে চাকরির যে ক্ষেত্রগুলি আছে, এবং আমরা জানি যে সবারই কিন্তু একটা লক্ষ্য দেওয়া থাকে যে ভালো চাকরি করা, এবং আমাদের দেশের যে চাকরির যে মাধ্যম তার মধ্যে যে বিসিএস যে পরীক্ষাগুলি হয় এবং তার মাধ্যমে যে নিয়োগগুলি হয় সেটা কিন্তু চাকরি পাওয়ার বড় মাধ্যম। তাহলে সেই চাকরি পাওয়ার জন্য তোমাকে কিন্তু সেই যে কাজগুলি যে আমি যেগুলো বললাম এইভাবে কিন্তু এইভাবে অগ্রসর হতে হবে এই ছাত্র বয়স থেকে। অনেকে মনে করে যে না আমি আগে ছাত্র জীবন শেষ করি তারপরে না এগুলো বিষয় নিয়ে পড়াশোনা শুরু করব, কিন্তু না, তখন কিন্তু সম্ভব হবে না, তুমি কিন্তু অনেক পিছিয়ে পড়ে যাবে। কেননা তোমার সাথে তোমার বন্ধুরা যারা অন্যান্য যারা আছে তারা কিন্তু সেইভাবে অগ্রসর হচ্ছে এই বর্তমান প্রতিযোগিতার যুগে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য। তো সেই প্রতিযোগিতা কিন্তু ব্যাপক, এবং তোমরা কিন্তু অলরেডি বুঝতে পারতেছো যে ভর্তির সময় যে কম্পিটিশন, তোমাদের সামান্য একটু কম নাম্বার পেয়ে তারা কিন্তু ভালো কলেজে ভর্তি হওয়ার সুযোগ পায়নি। তো অনুরূপভাবে কিন্তু দেখা যাবে যে এর চেয়ে কিন্তু আরো 5 গুণ বা 10 গুণ বেশি কঠিন হবে তুমি যখন চাকরির পরীক্ষাতে যাবে। তো তাহলে সেখানে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমাকে মূলত তার জন্য নিজেকে প্রিপারেশন মানে নিজেকে প্রস্তুত করতে হবে, তবেই দেখবে তুমি তোমার লক্ষ্যে পৌঁছে গেছো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এইভাবে তোমাদের রাজশাহী কলেজ যে বিভিন্ন যে কার্যক্রমগুলি পরিচালনা করে এগুলো তোমরা অংশগ্রহণ করবে, দেখবে যে এইভাবে আস্তে আস্তে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমাকে কি করতে হবে এবং কিভাবে পড়াশোনা করলে তুমি আরো নিজেকে সমৃদ্ধ করতে পারবে। তো যাই হোক সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা একটু যেহেতু আমার প্রথম ক্লাসে আমি তাহলে রাজশাহী কলেজের কিছু বিষয় তোমাদের সামনে উপস্থাপন করি যে রাজশাহী কলেজে কিন্তু ব্যাপক হারে ক্লাস হয় এবং তোমাদেরকে প্রত্যেকটা ক্লাস সেই ক্লাসগুলি করতে হবে, এবং এখানে ক্লাস মিসিং করার কোনো সুযোগ নাই। তোমাকে এখানে যে পরীক্ষাগুলি হয় সেই টাইম মতো পরীক্ষাগুলি দিতে হবে, এবং এখানে তোমাদের একাডেমিক পড়ার পাশাপাশি এখানে কিন্তু যে বিভিন্ন যে কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের কথা বললাম, এখানে কিন্তু সেই সহশিক্ষা কার্যক্রমগুলিকে পরিচালনার জন্য এখানে কিন্তু কলেজে কিন্তু বিভিন্ন অঙ্গ সংগঠন আছে। এখানে কিন্তু ডিবেটিং ক্লাব আছে, এখানে ক্যারিয়ার ক্লাব আছে, এখানে বাঁধন আছে, রোভার স্কাউট আছে, বিএনসিসি আছে, এরকম বিভিন্ন রকম অঙ্গ সংগঠনগুলি কলেজে কাজ করে, এবং তার ফলে দেখা যায় যে কলেজের সকল কার্যক্রমগুলি সময় মতো কিন্তু সুন্দরভাবে সম্পন্ন হয়। তোমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়, তোমাদের বনভোজন হয়, বার্ষিক বনভোজন হয়, এবং দেখা যায় যে এইভাবে একটা যে তোমার মানসিক বিকাশের জন্য, শারীরিক এবং মানসিক বিকাশের জন্য সকল কিছু কিন্তু এই কলেজে মানে সম্পাদন করা হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি সেই বিষয়গুলি তোমরা কাজে লাগাবে এবং সেভাবে নিজেকে তৈরি করবে। আর আমি বলি যে আমার ইতিহাস বিভাগের পক্ষ থেকে যে আমার রাজশাহী কলেজ ইতিহাস বিভাগ প্রথম বিভাগ, এবং এই কলেজে যে কয়টা বিভাগ সবচেয়ে প্রথমেই তাদের বিষয়ে অনার্স কোর্স চালু করে তার মধ্যে ইতিহাস বিভাগ অন্যতম। 1933 সালে এই রাজশাহী কলেজ ইতিহাস বিভাগে অনার্স চালু হয়, এবং তারই ধারাবাহিকতায় এই রাজশাহী কলেজ বিভিন্ন সময় তাদের যে মানে অনার্স মাস্টার্সের যে রেজাল্টগুলি আসন্নরূপ রেজাল্ট ইতিহাস বিভাগ থেকে হয়, এবং এই বিভাগে আমরা বর্তমানে 11 জন শিক্ষক কর্মরত আছি, এবং তার মধ্যে 2 জন শিক্ষক আমরা তোমাদের একাদশে প্রথম বর্ষে ক্লাস নিব, তার মধ্যে আমি একজন, এবং আরেকজন হলো তোমাদের তরিকুল ইসলাম আনসারী স্যার, যে নীতিবিদ্যা একটা ক্লাস নিয়েছেন। এরপরে যখন তোমরা দ্বিতীয় বর্ষে যাবে সেখানে কিন্তু তোমাদের আবার নতুন 2 জন মুখ স্যার আসবে, এবং তারা তোমাদের দ্বিতীয় পত্র পড়াবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমাদের যে কোনো সমস্যা, যে কোনো প্রবলেম, বা তোমাদের আমাদের বিভাগীয় প্রধান স্যার আছেন, তোমাদের ইতিহাস বিষয়ে কোনো যারা কিছু থাকলে তোমরা ডিপার্টমেন্টে যাবে, আমাদের সাথে সেই সহযোগিতা পাবে বলে আমরা আশা করি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখন আমাদের প্রথমে একটু জেনে নিই যে আমাদের সিলেবাস পরিচিতি। তার যাওয়ার আগে আমি একটু তোমার স্লাইডে একটু দেখো, আমাদের যে বিষয় ইতিহাস প্রথম পত্র কোর্সের পুরো নামটা হচ্ছে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার ইতিহাস 1757 থেকে 1971, অর্থাৎ কোর্সের পুরো নাম বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার ইতিহাস 1757 থেকে 1971। এবং সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার পরিচয় আমি বলেছি, তারপরও আমি আবার স্লাইডে দেখাচ্ছি তোমাদের। এখানে দেখো আমার একটা কন্ট্যাক্ট নাম্বার আছে, তো তোমাদের যে কোনো প্রবলেম বা যে কোনো বিষয় সাবজেক্ট সম্পর্কে জানা থাকলে আমাকে এই কন্ট্যাক্টে তোমরা মানে জানতে পারো অথবা মেসেজ পাঠাতে পারো। তো তাহলে আমি আশা করি তোমাদের সে বিষয়গুলি সমাধান দিতে পারবো ইনশাআল্লাহ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা একটু দেখে নিই প্রথমে তোমাদের যে
জানার বিষয় থাকে যে আমরা কোন রাইটারের বই পড়বো, অর্থাৎ এই বিষয়ের কোন রাইটারের বই পড়বো। তোমরা একটু দেখে নাও যে এখানে আমি কয়েকটা রাইটারের বইটা স্লাইডে দেখাইছি, এখানে একটু খেয়াল করো যে প্রথমে বলা হয়েছে মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম, ইতিহাস প্রথম পত্র, বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার ইতিহাস 1757 থেকে 1971 করছে যে পুরো নামটা। এরপরে আছে প্রফেসর নাসরিন বেগম ও M.A. হালিম বিশ্বাস, এটা ইতিহাস প্রথম পত্র, ওই বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার ইতিহাস 1757 থেকে 1971 এই পত্রটা। এরপরে আছে ডক্টর সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন চৌধুরী, ইতিহাস প্রথম পত্র, এই কোর্সের পুরো নামটা বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার ইতিহাস 1757 থেকে 1971। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরকম বই ছাড়া আরো অনেক বই বাজারে আছে, যেমন গোলাম মোস্তফার ইতিহাস প্রথম পত্র আছে। তো তোমরা এর মধ্যে যে কোনো একটা রাইটারের বই অবশ্যই কিনতে হবে। তো মূলত আসলে একটা বই দিয়ে কভার করে না, অন্তত দুইটা বইটা অবশ্যই তোমাকে জানতে হবে বা পড়তে হবে, কেননা বিভিন্ন বইয়ের রাইটারের বিভিন্ন তথ্যগুলি বা বিভিন্ন পয়েন্টগুলি অনেক ভালো থাকে। তো সেই জন্য তোমাকে বেশি যত বই দেখবে তোমার জন্য তত আরো বিষয়টা জানা সুবিধা হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি একটু তোমাদের বই সম্পর্কিত বললাম যে এই বইগুলি তোমার মধ্যে থেকে তোমরা একটা বই অবশ্যই ম্যানেজ করবে এবং আমাদের সাথে ক্লাসের প্রথম থেকে থাকবে, তাহলে ইনশাল্লাহ তোমাদের এই বিষয়ে কোনো সমস্যা হবে না। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা যে আমাদের যে মূলত টোটাল যে বইয়ের সিলেবাস, সেই সিলেবাসটাকে আমাদের 8টা অধ্যায়ে ভাগ করা হয়েছে। সেই 8টা অধ্যায়ের মধ্যে প্রথম যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন এবং ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা। এবং এই অংশে আমরা দেখব যে এখানে ইউরোপীয়দের যে বিভিন্ন কোম্পানিগুলি, পর্তুগিজ, ওলন্দাজ, তারপরে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফরাসি যাদের আগমন, এগুলো সম্পর্কে দেখব। এখানে দেখব যে পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধ, এরপরে আছে এখানে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ এবং দ্বৈত শাসন। এই বিষয় থেকে আমরা প্রথম অধ্যায় থেকে দেখতে পাবো এবং এবারে ইনশাআল্লাহ ধারাবাহিক এই বিষয়গুলো আলোচনা করব। এরপরে দ্বিতীয় অধ্যায় যেটা আছে সেখানে আছে ইংরেজ উপনিবেশিক শাসন, কোম্পানি আমল। এই অংশ থেকে আমরা দেখব যে ওয়ারেন হেস্টিংস, তার শাসনকাল। এরপরে আছে ইঙ্গো মহীশূর যুদ্ধ, এখানে হায়দার আলী। এরপরে আছে হচ্ছে লর্ড ওয়েলেসলি, অধীনতামূলক মিত্রতা নীতি। লর্ড উইলিয়াম বেন্টিঙ্কো, তার বিভিন্ন যে সামাজিক সংস্কারগুলি দেখব। এরপরে আছে লর্ড ডালহৌসি এবং লর্ড ডালহৌসির যে বিভিন্ন নীতিগুলি, সেগুলো আমরা পড়ব। ইংরেজ বিরোধী বিভিন্ন আন্দোলনগুলি। এরপরে আছে 1857 সালে স্বাধীনতা সংগ্রাম। তো এটা আমাদের দ্বিতীয় অধ্যায়। এরপর তৃতীয় অধ্যায়, সেই তৃতীয় অধ্যায়টার নাম হচ্ছে ইংরেজ উপনিবেশিক শাসন অর্থাৎ ব্রিটিশ আমল। এই অধ্যায় থেকে আমরা দেখতে পাবো যে 1858 সালে ভারত শাসন আইন ও তার প্রতিক্রিয়া, লর্ড রিপনের শাসনকাল। এরপরে আছে ভারতীয় জাতীয় কংগ্রেস, যেটা 1885 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই জাতীয় কংগ্রেসের লক্ষ্য উদ্দেশ্য, কংগ্রেসের কার্যাবলী, এগুলো আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। এরপরে আছে লর্ড কার্জনের শাসনকালের গুরুত্বপূর্ণ দিকগুলি আছে। স্যার সৈয়দ আহমেদ খান ও আলীগড় আন্দোলন। এরপরে মুসলিম লীগ, যেটা 1906 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই মুসলিম লীগের লক্ষ্য উদ্দেশ্য, মুসলিম লীগের বিভিন্ন বিষয়গুলো আমরা আলোচনায় নিয়ে আসবো। লখনৌ চুক্তি, যেটা 1916 সালে হয়েছিল, লখনৌ চুক্তির পটভূমি, লখনৌ চুক্তির শর্তসমূহ এবং চুক্তির গুরুত্ব, এই বিষয়গুলি আলোচনা আসবে। খিলাফত ও অসহযোগ আন্দোলন। এরপরে আছে সাইমন কমিশন ও নেহরু রিপোর্ট, জিন্নার 14 দফা, লাহোর প্রস্তাব, যেটা 1940 সালে হয়েছিল, লাহোর প্রস্তাবের পটভূমি, লাহোর প্রস্তাবের শর্তগুলি এবং এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। এরপর আছে মন্ত্রী মিশন পরিকল্পনা 1946 সালে যেটা হয়েছিল। তারপরে 1947 সালের ভারত স্বাধীনতা আইন। এটা ছিল আমাদের এই তৃতীয় অধ্যায়ের যে মূল আলোচনা, সিলেবাসে অন্তর্ভুক্ত বিষয়গুলি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এরপরে দেখি যে চতুর্থ অধ্যায় যেটা, সেখানে আছে চতুর্থ অধ্যায়ে পাকিস্তান আমলে বাংলা ভাষা আন্দোলন ও এর গতি প্রকৃতি। অর্থাৎ পাকিস্তান আমলে সে সময় যে 1952 সালে যে ভাষা আন্দোলন, সে ভাষা আন্দোলনের পটভূমি, ভাষা আন্দোলনের গতি প্রকৃতি বা এর ঘটনা প্রবাহ, এর গুরুত্ব এবং সে সময় ভাষা আন্দোলনের যে আঞ্চলিক যে ইতিহাস, তারপরে ভাষা আন্দোলনের নারী সমাজের ভূমিকা, এই বিষয়গুলো আমাদের এখান থেকে আসবে। এরপরে পঞ্চম যে অধ্যায়, সেটা হচ্ছে পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অংশ থেকে আমাদের আসবে 1965 সালে পাক ভারত যুদ্ধ, 1966 সালে 6 দফা কর্মসূচি, 6 দফা কর্মসূচির দফাগুলি, 6 দফা কর্মসূচির গুরুত্ব, তাৎপর্য, এগুলো বিষয়গুলো আমাদের আলোচনা আসবে। এরপরে থাকবে যে আগরতলা ষড়যন্ত্র মামলা, যেটা 1968 সালে হয়েছিল, এই মামলা সম্পর্কে আমরা জানবো। তারপরে আছে 1969 সালে গণঅভ্যুত্থান, 1970 সালে নির্বাচন, অসহযোগ আন্দোলন এবং
ঐতিহাসিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে 7ই মার্চের ভাষণ, সেই বিষয়গুলি আমরা এখান থেকে ইনশাল্লাহ আমরা জানতে পারবো। এরপরে যেটা 6ষ্ঠ অধ্যায়, সেখানে আছে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ও মুক্তিযুদ্ধ। এই অধ্যায় থেকে আমরা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার প্রেক্ষাপট এবং এখানে আরো আছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, পাকিস্তান সেনাবাহিনীর গণহত্যা, বাঙালি জনতার প্রতিরোধ যুদ্ধ এবং প্রবাসী বাংলাদেশ সরকার গঠন ও মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান, এই অংশ থেকে আমরা এখান থেকে আলোচনা ইনশাল্লাহ দেখতে পাবো। এরপরে 7ম যেটা অধ্যায়, সেটা আছে মুক্তিযুদ্ধে বাংলাদেশের সরকারের কার্যক্রম, অর্থাৎ মুক্তি বাহিনী গঠন, স্থল নৌ বিমান বাহিনী গঠন। এরপর এখানে আমরা এই অধ্যায়ের মধ্যে আরো আছে যুদ্ধ পরিচালনা সংক্রান্ত বিষয়াবলী, মুক্তিযুদ্ধের প্রচার, এরপরে আছে সরকারের কূটনীতিক তৎপরতা, মুক্তিযুদ্ধের স্বাধীনতা বিরোধীদের তৎপরতা, এবং এইভাবে এই অংশটার মধ্যে থেকে এই বিষয়গুলো আমাদের আসবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 8ম যে অধ্যায়টা, সেখানে যেটা আমাদের লাস্ট অধ্যায়, এই অধ্যায়টার নাম হচ্ছে মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি ও বহির্বিশ্ব। এখান থেকে আমরা মুক্তিযুদ্ধের বৃহৎ যে শক্তিবর্গ, সে সময় সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, গণচীন, এরকম বিষয় দেশগুলির তাদের যে কার কি ভূমিকা, এই বিষয়গুলি আমাদের আলোচনা থাকবে। এখানে আরো আছে যে জাতিসংঘের ভূমিকা কি ছিল সে সময়, সেগুলো আমরা দেখব, এবং প্রবাসী যে যারা বাঙালি তাদের কি অবদান ছিল, এই বিষয় থেকে আমরা এই আলোচনা থেকে জানতে পারবো। তো সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, এইভাবে আমাদের মোট এই বিষয়ের ইয়েকে অধ্যায়সমূহকে 8টা ভাগে ভাগ করা হয়েছে, এবং 8টা ভাগের মধ্যে কোন কোন ভাগে কি আছে সেই বিষয়গুলো আমি তোমাদের সামনে বললাম। তো আশা করি তোমরা নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছো। তো এইভাবে আমরা এই জিনিসগুলি তোমরা বুঝতে পারবে, এবং আমার মনে হয় যে এই বিষয় তোমরা এর আগে অনেক কিছু জেনে পড়ে এসেছো এসএসসি লেভেলে বা আরো নিচে ক্লাসে, আরেকটু বিশদভাবে আমরা এখানে জানবো এটা বিষয়। তো সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু অনেক সময় তোমাদের মধ্যে একটা আতঙ্ক বা ভীতি কাজ করে যে যেহেতু সায়েন্স থেকে ব্যাকগ্রাউন্ড থেকে বেশিরভাগ ছেলে মেয়ে আসে এবং তারা মনে করে যে তারা হয়তো এখানে এসে ভালো করতে পারবে কিনা, এরকম একটা আতঙ্কের মধ্যে থাকে। কিন্তু এখানে কিন্তু তোমাদের কোনো ভয় ভীতি বা কোনো আতঙ্কের কারণ নাই, কেননা আমরা মূলত দেখি যে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসে তারাই কিন্তু মূলত ভালো করে, এবং এই কোর্সে অনেক ভালো নাম্বার পাওয়া যায়। আশা করি তোমরা এই কোর্স থেকেও, এবং এর বিগত সালগুলিতে দেখেছি যারা ভালো রেজাল্ট করছে এই সাবজেক্ট পড়ে অনেক ভালো নাম্বার পেয়েছে এবং তারা ভালো জায়গাতে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। তা আশা করি তোমাদের মধ্যে সেটা আসবে এবং তোমরা ভালো করতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের যে সিলেবাস সম্পর্কে একটা ধারণা দিলাম, আশা করি সিলেবাসে তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তো এখন আমি একটু তোমাদের যে আজকের যে আমার মূল আলোচ্য বিষয়, সেটাতে আমরা একটু যাব। আজকে যে আলোচ্য বিষয় তোমরা স্লাইডে খেয়াল করো, সেখানে হলো যে পাঠ শিরোনাম উল্লেখ আছে যে পলাশীর যুদ্ধ, যেটা 1757 সালে হয়েছিল। তোমরা এটা অলরেডি সবাই জানো যে পলাশীর যুদ্ধ 1757 খ্রিস্টাব্দে, এবং ভারতীয় উপমহাদেশে তথা দক্ষিণ এশিয়ার ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ, এবং যে যুদ্ধের মাধ্যমে এই উপমহাদেশের দৃশ্যপটই পাল্টে যায় এবং উপমহাদেশের স্বাধীনতার সূর্য অস্তমিত যায়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের যে মূল আলোচ্য বিষয়কে যেটা বললাম কি 1757 সালের পলাশীর যুদ্ধ, এবং এই পলাশীর যুদ্ধের এই অংশ থেকে আমরা কি শিখতে পারবো, আমরা একটি শিকনফলটা দেখে নিই। প্রথমে দেখো যে শিকনফল স্লাইডে আছে যে 1 নম্বর শিক্ষার্থীরা পলাশীর যুদ্ধের পটভূমি সম্পর্কে জানতে পারবে, 2 নম্বর যুদ্ধের ঘটনা প্রবাহ বর্ণনা করতে পারবে, 3 নম্বর যেটা শিকনফল সিরাজদৌল্লার পতনের কারণ বিশ্লেষণ করতে পারবে, 4 নম্বর যেটা শিকনফল পলাশীর যুদ্ধের ফলাফল ও তাৎপর্য মূল্যায়ন করতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এই 4টে শিকনফল ইনশাআল্লাহ আমাদের আলোচনা থেকে জানতে পারবো। তো আশা করি তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে, তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো এরপরে আমরা একটু দেখি শিক্ষার্থীবৃন্দ যে আমরা ওই যেটা মূল আমাদের আলোচ্য বিষয় যেটা বললাম পলাশীর যুদ্ধ, আমরা একটু ভূমিকায় দেখি কি কথা এখানে আমাদের স্লাইডে আছে। তোমরা একটু লক্ষ্য করো যে পলাশীর যুদ্ধ বাংলা তথা ভারতবর্ষের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। এই ঘটনার মধ্যে দিয়ে বাংলা তথা ভারতবর্ষের ইতিহাসে এক নতুন পর্বে প্রবেশ করে। 1757 সালে 23 জুন রবার্ট ক্লাইভের অধীনে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনী এবং নবাব সিরাজদৌল্লা সেনাবাহিনীর মধ্যে দিল্লির অদূরে ভাগীরথী নদীর তীরে পলাশী নামক স্থানে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল, ইতিহাসে তাই পলাশী যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে পরাজয়ের ফলে বাংলার স্বাধীন নবাবী আমলের অবসান ঘটে এবং ভারতবর্ষে ব্রিটিশ উপনিবেশিক শাসন ও শোষণ ব্যবস্থার ভিত্তি স্থাপিত হয়। এই যুদ্ধের ফলে রাতারাতি বণিকের মানদণ্ড রাজদণ্ডে রূপান্তরিত হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতে পারতেছো যে এই 1757 সালে যে পলাশী যুদ্ধ সংঘটিত হয়েছিল, সেই যুদ্ধে নবাব সিরাজদৌল্লা পতন হয়েছিল এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি
যারা এদেশে ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে এসেছিল তারা কিন্তু এদেশে ভাগ্যবিধাতা হিসাবে আবির্ভূত হয় এবং তারা এদেশে রাজনৈতিক ক্ষমতা করায়ত্ত করে এবং তারা দীর্ঘ প্রায় 200 বছর দেশ শাসন করে এবং তাদের অধীনে তাদের অত্যাচার নির্যাতন নিপীড়ন শাসন শোষণে আমাদের এই দেশবাসীদেরকে থাকতে হয়েছিল। এবং এই যে বিষয়টা, তো সেই বিষয়টা আমরা একটু দেখি পরবর্তী অংশে, যে প্রথমে আমরা একটু দেখে নিই যে সিরাজের পরিচয়টা কি। অর্থাৎ সিরাজের আমার সম্পর্কে একটু ধারণা নিই যে নবাব সিরাজউদ্দৌলা 1733 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। কত খ্রিস্টাব্দে বললাম শিক্ষার্থী বন্ধু? 1733 খ্রিস্টাব্দে। অর্থাৎ 1733 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম ছিল মির্জা মোহাম্মদ। কি বললাম? প্রকৃত নাম ছিল মির্জা মোহাম্মদ। আচ্ছা, তার পিতার নাম ছিল মোহাম্মদ হাসিম জৈনুদ্দিন। তাহলে পিতার নাম কি বললাম? মোহাম্মদ হাসিম জৈনুদ্দিন। তিনি বিহারে শাসন করতেছিলেন। তার মাতার নাম হলো আমিনা বেগম। নবাব আলীবর্দী খান ছিলেন তার মাতামহ। নবাব আলীবর্দী খানের কোনো পুত্র সন্তান ছিল না। তিনি দরিদ্র সিরাজকে পুত্রবৎ লালন পালন করেন। অপুত্রক নবাব আলীবর্দী খান 1756 সালে 80 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার অন্তিম ইচ্ছানুসারে স্নেহস্পদ দরিদ্র সিরাজউদ্দৌলাকে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব মনোনীত করা হয়। সিরাজউদ্দৌলা 1756 সালের 10 এপ্রিল, শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো, 1756 সালের 10 এপ্রিল বাংলা, বিহার, উড়িষ্যার সেই সিংহাসনে মসনদে আরোহণ করেন এবং এই সময় তার বয়স ছিল 23 বছর। বয়স কত বললাম? তার ছিল এই সময় 23 বছর বয়স। তোমরা বুঝতেই পারতেছো যে উনি অতি কম বয়সে একটা কি বলবো যে নবাব মানে পদে উনি অধিষ্ঠিত হন এবং সেই সিরাজউদ্দৌলা সম্পর্কে আমি একটু তথ্য জানিয়ে নিলাম। এরপরে আমরা একটু দেখি পরের অংশে যে পলাশীর যুদ্ধ, এই যুদ্ধের কারণগুলি কি, অর্থাৎ কেন এই যুদ্ধ সংগঠিত হলো এবং এই যুদ্ধের কারণের যে বিষয়গুলি আছে যার আগে আমরা একটু বলে নিই যে যখন নবাব সিরাজউদ্দৌলা রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত হলেন, মসনদে বসলেন, কিন্তু সেই মসনদের দাবিদার ছিলেন তার খালা ঘসেটি বেগম এবং পূর্ণিয়ার সেই তার যে আরেকজন খালা ছিলেন মাইমুন এবং তার পুত্র শওকত জং, তারা কিন্তু দাবিদার ছিলেন এবং তারা কিন্তু কখনো সিরাজউদ্দৌলার এই মসনদে আহরণকে তারা মেনে নিতে পারেননি এবং তারা সেজন্য প্রথমেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন এবং তার সেই ষড়যন্ত্রে অংশগ্রহণ করেন সে নবাবের তার সভাসদবর্গের কতিপয় যারা উচ্চাকাঙ্ক্ষী যারা ব্যক্তি তারা সহ এবং ইংরেজরা, অর্থাৎ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তাহলে এইভাবে দেখা যায় যে নবাবের মসনদে বসা থেকে শুরু করেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয় এবং সেই ষড়যন্ত্রের অবস্থাটা আঁচ করতে পেরে নবাব কিন্তু প্রথমে যে কাজটা করেছিলেন যে তার খালা ঘসেটি বেগমকে উনি মানে সুকৌশলে তাকে মানে রাজপ্রাসাদে গৃহবন্দী করে রাখেন, নজরবন্দি করে রাখেন এবং অন্যদিকে তার যে খালাতো ভাই শওকত জং তাকে কিন্তু উনি একটা যুদ্ধে পরাস্ত এবং নিহত করে। তাহলে এইভাবে দেখা গেল যে পারিবারিকভাবে তার কিন্তু মূলত তার সেই ষড়যন্ত্র শুরু হচ্ছে এবং সেই ষড়যন্ত্রকে নিয়ে এইভাবে মোকাবেলা করার প্রাথমিক চেষ্টা করেন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে আমরা একটু দেখলাম, এরপরে একটু দেখি যে এই যুদ্ধের যে কারণগুলি কি কি বিষয়গুলিকে কেন্দ্র করে সংঘটিত হয়েছিল, অর্থাৎ যুদ্ধটা মানে আসন্ন হয়েছিল। তো একক কোনো কারণে যুদ্ধ সংঘটিত হয়নি, বিভিন্ন কারণের সমন্বয়ের ফলে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। তো প্রথমে আমরা একটু স্লাইডে দেখি যে প্রথমে এখানে আছে যে সিরাজের প্রতি ইংরেজদের সম্মান প্রদর্শন না করা। অর্থাৎ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে যখন নবাব সিরাজউদ্দৌলা মানে মসনদে বসেন বা আহরণ করেন, তো সেই সময়ে তাদের প্রচলিত নিয়ম ছিল যে নতুন নবাবকে সবাই উপঢৌকন করবেন বা তাকে সেভাবে সম্মান প্রদর্শন করবেন। এদেশে যারা অন্যান্য যে কোম্পানিগুলি এদেশে যারা আসছিল তারা কিন্তু সবাই কিন্তু নবাবকে সেই সৌজন্যতা বা সম্মান প্রদর্শন করেন, কিন্তু ইংরেজেরা নবাবকে সেই উপঢৌকন প্রেরণ না করে কোনো ধরনের সম্মান প্রদর্শন করেন না এবং এর ফলে কিন্তু নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং ইংরেজদের বিরুদ্ধে তার ক্রোধের সৃষ্টি হয়। তাহলে এইভাবে কিন্তু একটা তার ইংরেজদের বিরুদ্ধে একটা
তাদের একটা অবস্থান সৃষ্টি হয়, যুদ্ধের কিন্তু একটা ক্ষেত্র রচিত হয়, তাহলে সিরাজের প্রতি ইংরেজদের অসম্মান প্রদর্শন না করা একটা অন্যতম কারণ হিসেবে পরিচিত। এরপর দুই নম্বর যেটা আছে প্রাসাদ ষড়যন্ত্রে ইংরেজদের যোগদান, যেটা আমি বললাম যে প্রাসাদ ষড়যন্ত্র যারা ঘসেটি বেগম, শওকত জং এবং তার যে সভাসদ বর্গের মধ্যে মির্জাফর এবং রায়দুল্লভ, জগৎ শেখ, রুমিচাঁদ এরা সহ এদের সাথে ইংরেজরা কিন্তু সেই একাত্মতা হয় এবং নবাবকে সমালোচিত করার জন্য তারা কিন্তু ষড়যন্ত্র শুরু করে। তাহলে এই বিষয়টা কিন্তু এতে নবাব কিন্তু বুঝতে পারেন এবং তার ফলে কিন্তু এই ধরনের ইংরেজদের এই ধরনের অংশগ্রহণকেও নবাবকে মানে ইংরেজদের বিরুদ্ধে অবস্থান নেন এবং এভাবে কিন্তু যুদ্ধের ক্ষেত্র রচিত হয়। এরপরে দেখো যে 3 নম্বর আছে ইংরেজ কর্তৃক কৃষ্ণদাসকে আশ্রয় দান। কি বললাম যে ইংরেজ কর্তৃক কৃষ্ণদাসকে আশ্রয় দান, অর্থাৎ সেই সময়ে নবাবের রাজস্ব বিভাগের ঊর্ধ্বতন অফিসার ছিলেন রাজবল্লভ এবং রাজবল্লভ এক দুর্নীতি আশ্রয় গ্রহণ করেন এবং তিনি ব্যাপক ধন সম্পদ আত্মসাৎ করেন এবং তার ফলে নবাব তাকে বন্দী করেন এবং সেই ধন সম্পদ ফেরত দেওয়ার জন্য তাকে সে আহ্বান করেন। কিন্তু যখন সে অস্বীকার করেন এবং সেই সময়ে নবাব রাজবল্লভের পুত্র কৃষ্ণ দাস তিনি সেই ধন সম্পদ সম্মত নিয়ে নৌকাযোগে সেই পলায়ন করে ইংরেজদের আশ্রয় অর্থাৎ কলকাতা আশ্রয় গ্রহণ করেন এবং ইংরেজদের কাছে আশ্রয় নেন। তাহলে এইভাবে যখন কিন্তু ইংরেজদের কাছে আশ্রয় নেন এবং তখন নবাব সিরাজউদ্দৌলা এই কৃষ্ণদাসকে ফেরত দেওয়ার জন্য তা দূত প্রেরণ করেন, কিন্তু সেই ইংরেজরা তাকে কত কর্ণপাত করেন না এবং তার ফলে দেখা যায় যে ইংরেজদের বিরুদ্ধে নবাবের শত্রুভাবাপন্ন সৃষ্টি হয় এবং এর পরিপ্রেক্ষিতেই নবাব সিরাজউদ্দৌলা যুদ্ধে অবতীর্ণ হতে বাধ্য হন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরের পয়েন্টে যাব। 4 নম্বর পয়েন্টে দেখো নবাবের আদেশ অমান্য করে দুর্গ নির্মাণ। কি বললাম যে সেই সময়ে এই উপমহাদেশে যারা বিভিন্ন বণিক সম্প্রদায় আগমন করে উঠেছিল তারা কিন্তু এদেশে মূলত আসছিল ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে, কিন্তু দেখা যায় যে ইউরোপে যখন 70 বর্ষ ব্যাপী যুদ্ধ শুরু হচ্ছে সেই সময় এদেশে ওই আগত বিভিন্ন ইউরোপীয়গণ তারা দুর্গ নির্মাণ করা শুরু করেন। বিশেষ করে ফরাসিরা চন্দননগরে, অন্যদিকে ইংরেজরা কলকাতা এবং আরো বিভিন্ন জায়গা কাশিম বাজারে কুঠি নির্মাণ করা শুরু করেন এবং এই জাতীয় কুঠি বা দুর্গ নির্মাণের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেন নবাব সিরাজউদ্দৌলা। কিন্তু অন্যান্য সকল জাতিসমূহ এটা শুনলেও সেই নিষেধাজ্ঞা মান্য করলেও ইংরেজরা কিন্তু সে কর্ণপাত করেননি নবাবের কথাকে এবং তারা দুর্গ নির্মাণ অব্যাহত রাখেন। এতে নবাব তাদের বিরুদ্ধে ক্ষুব্ধ হন এবং তার ফলেই কিন্তু নবাব এদের বিরুদ্ধে যুদ্ধ অবতীর্ণ হতে বাধ্য হন। এরপরে দেখো যে 5 নম্বর পয়েন্ট নবাবের দূতকে অপমান। কি বললাম শিক্ষার্থীবৃন্দ যে নবাবের দূতকে অপমান, অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলার দূত প্রেরণ করেছিলেন নারায়ণ দাসকে যে কৃষ্ণ দাসকে ফেরত দেন এবং নবাবের যে আদেশ অমান্য করে তারা যে দুর্ঘটনা করতেছে সেগুলো পর্যবেক্ষণের জন্য। কিন্তু সেই সময় কলকাতার যে ইংরেজ গভর্নর ড্রেক ইনি সেই নারায়ণ দাসকে গুপ্তচর মনে করে এবং গুপ্তচর ভেবে তাকে অপমান করেন এবং তাকে সেখানে বহিষ্কার করেন এবং এইভাবে নবাবের দূতকে নিয়ে অপমান করেন এবং তার ফলে নবাব তাদের বিরুদ্ধে ক্ষিপ্ত হন এবং এইভাবেই কিন্তু যুদ্ধের একটা দাবানল সৃষ্টি হয়, যুদ্ধের একটা ক্ষেত্র রচিত হয়। তাহলে এটা তো একটা অন্যতম কারণ হিসাবে পরিচিত। এরপরে 6 নম্বর পয়েন্টে আসছে যে দস্তকের অপব্যবহার, অর্থাৎ মুঘল সম্রাট ফারুক শিয়ারের নিকট থেকে 1717 খ্রিস্টাব্দের দিকে তারা একটা দস্তক নিয়েছিল যে তারা বাৎসরিক 3000 টাকার বাৎসরিক রাজস্ব বিনিময়ে তারা এদেশে ব্যবসা বাণিজ্য করবে। কিন্তু দেখা গেল যে সেই দস্তকে তারা অপব্যবহার করা শুরু করে, অর্থাৎ তারা সেই ব্যক্তিগতভাবে ওই ব্যবসা বাণিজ্য তারা করা শুরু করে এবং তার ফলে দেখা যায় যে এদেশের কোম্পানির এদেশের সরকার নবাবের তাদের রাজস্ব ফাঁকি দেওয়া শুরু করে এবং এর ফলে দেশীয় ব্যবসায়ীরা তাদের কাছে সকল দিক দিয়ে লসের সম্মুখীন হয়। কিন্তু এর যখন অবস্থা দেখে নবাব সিরাজউদ্দৌলা এর প্রতিকারের জন্যই মূলত তাদের বিরুদ্ধে যুদ্ধ অবতীর্ণ হয়। তাহলে দস্তকের অপব্যবহারও যুদ্ধের একটা অন্যতম কারণ। এরপরে পয়েন্টের শিক্ষার্থীবৃন্দ দেখো যে 7 নম্বর মির্জাফরের সাথে গোপন সন্ধি, অর্থাৎ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং সে সময় কলকাতা যে কাউন্সিল পরিষদ সেখানে তাদের একটা গোপন ষড়যন্ত্র হয় এবং সেই ষড়যন্ত্রে সেখানে উল্লেখ করা হয়েছে যে ইংরেজেরা মির্জাফরকে বাংলার মসনদে বসাবে, কিন্তু বিনিময়ে ইংরেজদেরকে 1,77,00,000 টাকা তাদেরকে দিতে হবে এবং এভাবে বিভিন্নভাবে তাদের পূর্বের যে তাদের যে বাণিজ্য সংক্রান্ত যে সুযোগ সুবিধা ফিরিয়ে দিতে হবে,
এই ধরনের বিভিন্নভাবে তাদের গোপন সন্দেশ সেখানে স্বাক্ষরিত হয়। তো তাহলে এসব বিষয়গুলি কিন্তু নবাব কিন্তু বুঝতে পারেন এবং স্পষ্ট কিন্তু অনুধাবন করতে পারেন, এবং তার ফলে কিন্তু একটা যুদ্ধের ক্ষেত্র রচিত হয় এইভাবে। তাহলে এটাও তার একটা যুদ্ধের অন্যতম কারণ হিসেবে পরিচিত। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রসঙ্গে একটু বলা দরকার যে সেই সময়ে যুদ্ধের এই অবস্থা থেকে যখন নবাব অনুধাবন করতে পারলেন, তখন ইংরেজদের ঔদ্ধত্য এবং ইংরেজদের বিভিন্ন রকমের নবাবের আদেশ অমান্য করার ফলে নবাব তাদের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে তিনি সশূন্যে ইংরেজ কোটিগুলি আক্রমণ করেন, এবং এরপরে ইংরেজদের কলকাতা আক্রমণ করেন, কলকাতা কোটি অর্থাৎ ফোর্ট উইলিয়াম দুর্গ মানে আক্রমণ করেন এবং সেটা দখল করেন। এবং সেই সময় ফোর্ট উইলিয়াম দুর্গের ইংরেজ গভর্নর ছিলেন গভর্নর ড্রেক, তিনি তখন সেখান থেকে পলায়ন করতে বাধ্য হন, এবং সেখান থেকে কিছু সময় ইংরেজ চলে গেলেও অনেক সংখ্যক ইংরেজ সেখানে রয়ে যায়। এবং এই সময়ে দেখা যায় যে ইংরেজ প্রত্যক্ষদর্শী ডাক্তার হলওয়েল, তার কথা বললাম শিক্ষার্থীবৃন্দ, ডাক্তার হলওয়েল, তিনি সে সময় একটা কল্প কাহিনী, একটা মানে নবাবের বিরুদ্ধে একটা উত্তেজনাকর সৃষ্টিমূলক একটা কল্প কাহিনী রচনা করেন, এবং সেটাকে বলা হচ্ছে ব্ল্যাক হোল ট্র্যাজেডি, অর্থাৎ অন্ধকূপ হত্যা। কি বললাম শিক্ষার্থীবৃন্দ, যে অন্ধকূপ হত্যা নামে একটা কাহিনী রচনা করেন, এবং সেখানে তিনি বলেন যে সে সময় অর্থাৎ জুন মাসে, 1717 জুন মাসে, যে নবাব সিরাজদৌল্লা ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করে অর্থাৎ কলকাতা দখল করে সেখানে ইংরেজদেরকে 100 অর্থাৎ তোমার সেই ইংরেজদের 18 বাই 14.10 ফিট এরকম একটা কক্ষে, অর্থাৎ 18 ফিট লম্বা এবং 14.10 ফিট চওড়া একটা কক্ষে 146 জন ইংরেজকে সেখানে বন্দী করেন। এবং সেই ঘরের মধ্যে মাত্র একটি মাত্র জানালা ছিল। অত্যধিক গরমের কারণে সেই 146 জনের মধ্যে 123 জন সেই মারা যায়, এবং এই ধরনের একটা কল্প কাহিনী রচনা করেন। এবং সেই কল্প কাহিনীকে মূলত পরবর্তীতে দেখা যায় যে এটা ছিল যে ইংরেজদের বিরুদ্ধে নবাব সিরাজদৌল্লার বিরুদ্ধে ইংরেজদের উত্তেজিত করার একটা কৌশল মাত্র। এখন বিভিন্ন ঐতিহাসিক বা বিভিন্ন গবেষক তারা কিন্তু এখান থেকে উল্লেখ করেছেন যে এত ছোট কক্ষে 146 জন বন্দীকে কখনোই সেখানে ঢুকানো সম্ভব না। তবে সেই সময় কিন্তু এরকম একটা ঘটনা কিন্তু ছিল, মূলত সেটা বলা হয়েছে যে সে সময় নবাব কিছু ইংরেজ উচ্ছৃঙ্খল যুবক এবং যারা মাতলামি করতেছিল মদ জুয়া পান করে, তাদেরকে একটা ছোট কক্ষে বন্দী করছিলেন, এবং সেই সংখ্যাটা হয়তো 40 জনের মতো হবে, এবং সেখান থেকে কিছু লোক মারা গিয়েছিল। এবং এইটাকে কিন্তু সেই ডাক্তার হলওয়েল অতিরঞ্জিত করে ইংরেজদেরকে উচ্চকিত করেন নবাবের বিরুদ্ধে, এবং সেই জন্যই এই গল্প কাহিনী রচনা করেন। বাস্তবে কিন্তু এর কোনো ভিত নাই, এবং এটা কল্প কাহিনী ছাড়া কিছুই নয়। তো যাই হোক, এরকম একটা ঘটনা সে সময় মানে ইংরেজ ডাক্তার হলওয়েল তিনি তৈরি করছিলেন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু দেখবো যে এই সময় পলাশীর যুদ্ধের যে মূল ঘটনাগুলি কি ঘটেছিল। তোমরা একটু স্লাইডে খেয়াল করো। মির্জাফরের সাথে গোপন চুক্তির পর ক্লাইভ নবাবকে আক্রমণ অজুহাত হিসাবে বলেন সিরাজদৌল্লা আলীনগরের সন্ধি ভঙ্গ করেছেন। ক্লাইভ নবাবের কাছে কলকাতা আক্রমণের ক্ষতিপূরণ দাবি করে এক চরমপত্র প্রেরণ করে। নবাবের উত্তর পাওয়ার আগেই ক্লাইভ 3300 সৈন্য ও 8টি কামান সহ মুর্শিদাবাদে অগ্রসর হন। অপরদিকে নবাব সিরাজদৌল্লা 50,000 সৈন্য ও 50টি কামান সহ 1757 সালে 23শে জুন মুর্শিদাবাদ থেকে 23 মাইল দক্ষিণে ভাগীরথী নদীর তীরে পলাশীর প্রান্তরে উপস্থিত হন। নবাবের পক্ষে মোহনলাল, মীর মদন এবং ফরাসি সেনাপতি সিনপে 1200 সৈন্য নিয়ে ইংরেজ বাহিনীকে আমবাগানের ভিতরে পলায়নে বাধ্য করেন। তার মানে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেই পলাশীর যে প্রান্তর, যারা বলা হচ্ছে যে ভাগীরথী নদীর তীর যেটা, সেটা মুর্শিদাবাদ থেকে 23 মাইল দূরে, সেখানে যুদ্ধের সেই উভয় পক্ষের ডামাডোল বাজে, এবং সেখানে নবাবের পক্ষে অত্যধিক সৈন্য সংখ্যা, কামান বারুদ সকল কিছু বেশি ছিল, এবং এইভাবে তার নবাবের পক্ষে মূলত মীর মদন এবং মোহনলাল এবং ফরাসি সেনাপতি সিনপে ব্যাপক প্রচন্ড মানে উৎসাহ উদ্দীপনার সাথে তারা যুদ্ধ পরিচালনা করতে থাকে, এবং একসময় ইংরেজ বাহিনীকে পলায়ন করতে বাধ্য করেন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর পরের অংশ আমরা একটু দেখি যে
হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দুঃখিত একটু যান্ত্রিক সমস্যা। তো যাই হোক, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু যাই পরের অংশে, যে কিন্তু নবাবের প্রধান সেনাপতি মীর জাফর ও রায়দুল্লভ তাদের সেনা দল নিয়ে নিশ্চিন্তে কিন্তু দাঁড়িয়ে রইলেন। হঠাৎ ইংরেজ গোলার আঘাতে মোহনলালের মৃত্যু হলে নবাব ভেঙে পড়েন। এ সময় নবাব মীর জাফরের শরণাপন্ন হন। বিশ্বাসঘাতক মীর জাফর নবাবকে যুদ্ধ বন্ধের পরামর্শ দেন। ফলে নবাবের সেনাবাহিনী যুদ্ধ বন্ধ করে যে যার মতো ব্যারাকে ফিরতে থাকে। এই সুযোগে লর্ড ক্লাইভ পাল্টা আক্রমণ চালিয়ে ছত্রভঙ্গ নবাব বাহিনীকে পরাজিত করেন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে সে সময় যে মীর জাফর, যিনি বিশ্বাসঘাতকতা এই যুদ্ধের করছিলেন নবাবের সাথে, এবং এই মীর জাফর যিনি নবাবকে যখন দেখলেন যে ইংরেজ বাহিনী পর্যুদস্ত, সে সময় তিনি নবাবকে পরামর্শ দিলেন এবং যুদ্ধ বন্ধের জন্য পরামর্শ দিলেন। এবং সেই নবাব সিরাজদৌলা মীর জাফরের সেই পরামর্শকে গ্রহণ করে যুদ্ধ বন্ধের আদেশ দিলেন। এবং তার ফলেই দেখা যায় যে সে কুচক্রী বা মানে কূটকৌশলী রবার্ট ক্লাইভ, তিনি তার যে ষড়যন্ত্র মীর জাফরের সাথে পূর্বে থেকেই, তখন থেকে তিনি পাল্টা পিছন থেকে আক্রমণ করে নবাব বাহিনীকে ছত্রভঙ্গ করে এবং পরাজিত করেন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা দেখি যে নবাব দ্রুত মুর্শিদাবাদ ফিরে এসে সৈন্য সংগ্রহের চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। অতঃপর স্ত্রী ও কন্যা সহ ভাগলপুরে পলায়ন করতে বাধ্য হন। পথিমধ্যে দুর্ভাগ্যবশত রাজমহলের নিকটে ধরা পড়েন এবং রাজধানীতে তাকে নিয়ে আসা হয়। এরপর মীর জাফরের পুত্র মিরনের নির্দেশে মোহাম্মদী বেগ নবাব সিরাজদৌলাকে হত্যা করেন 25শে জুন 1757 খ্রিস্টাব্দে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতে পারলে যে এখানে এই যুদ্ধে যে মীর জাফর, যিনি বিশ্বাসঘাতক নবাবের প্রধান সেনাপতি, তিনি বিশ্বাসঘাতকতার ফলেই কিন্তু এই যুদ্ধে ইংরেজ বাহিনী জয়লাভ করতে সক্ষম হয়েছিল। তো এরপরে আমরা একটু দেখব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে যুদ্ধে নবাবের পরাজয়ের কারণ কি, অর্থাৎ এই যুদ্ধে কি কি কারণকে কেন্দ্র করে নবাবের পরাজয় হয়েছিল। প্রথমে যে পয়েন্টটা আছে খেয়াল করো, যে মীর জাফর ও তার সহযোগীদের বিশ্বাসঘাতকতা। কি বললাম, যে মীর জাফর ও তার সহযোগীদের বিশ্বাসঘাতকতা এই যুদ্ধে নবাবের পরাজয়ের অন্যতম কারণ। অর্থাৎ মীর জাফর এবং তার সহযোগী যারা ছিলেন, রায়দুল্লভ, অমিচাঁদ, জগৎ শেঠ, রাজবল্লভ, তারা কিন্তু তাদের যে ইংরেজদের সাথে যে গোপন যে তাদের যে সন্ধি এবং তাদের যে মানে ষড়যন্ত্র, তারই অংশ হিসাবে যুদ্ধক্ষেত্রে কিন্তু মীর জাফর, রায়দুল্লভ এবং এয়ার লতিফ, তারা কিন্তু যুদ্ধে অংশগ্রহণ না করে তারা কিন্তু স্টিল কিন্তু নীরব ভাবে দাঁড়িয়ে থাকেন, তাদের সৈন্যবাহিনীকে দাঁড় করে রাখেন। এবং তার ফলে তিনি কিন্তু যখন মীরবদন যখন গোলার আঘাতে যখন নিহত হন, সেই সময়ে নবাব সিরাজদৌলা যখন প্রধান সেনাপতি মীর জাফরকে যুদ্ধের দায়িত্বভার নেওয়ার জন্য বা তার পরামর্শ চালেন, তখন কিন্তু তিনি এই যুদ্ধের বন্ধের জন্য পরামর্শ দিলেন। এবং তার যে এই যে বিশ্বাসঘাতকতা, এবং তার ফলে কিন্তু দেখা গেল যে নবাব বাহিনী পরাস্ত এবং নবাব সৈন্যগুলি নিহত হলো এবং নবাব পরাস্ত হলো। তাহলে এটা তো নবাবের প্রয়োজনের একটা কারণ। এরপরে দেখো 2 নাম্বার, নবাবের অদূরদর্শিতা। অর্থাৎ নবাবের অদূরদর্শিতাও এই যুদ্ধে নবাবের সিরাজদৌল্লাহ পরাজয়ের একটা অন্যতম কারণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে নবাব সিরাজদৌল্লাহ যদি মীর জাফরের সেই বিষয়টা অনুধাবন করার পরও তাকে কিন্তু প্রধান সেনাপতি পদে আবার কিন্তু অধিষ্ঠ করে রেখেছিলেন। অন্যদিকে মোহনলাল এবং মীরবদর, যিনি বিশ্বস্ত সৈনিক ছিলেন, মোহনলাল তিনি কিন্তু যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষপাতী ছিলেন, কিন্তু মীর জাফরের সেই পরামর্শের কারণে নবাব সিরাজদৌল্লাহ উনি তার যুদ্ধ বন্ধ করতে মানে সম্মত হন। তার ফলে দেখা গেল যে কিন্তু সেই ক্ষেত্রে যদি নবাব সিরাজদৌল্লাহ যদি মীর জাফরকে যদি বন্দী করতেন এবং সেই খবরটা যদি ইংরেজ রবার্ট ক্লাইভ বা তাদের সৈন্যবাহিনীর কাছে পৌঁছতো, তাহলে কিন্তু দেখা যেত কিন্তু সেই রবার্ট ক্লাইভ বা তার সৈন্যদল কিন্তু যুদ্ধক্ষেত্র ত্যাগ করে পলায়ন করতে বাধ্য হতো। তো যার ফলে নবাবের এরকম কিন্তু অদূরদর্শিতা কিন্তু যুদ্ধে নবাবের পরাজয়ের অন্যতম কারণ। এরপরে দেখা হচ্ছে সমর কুশলতার অভাব। অর্থাৎ সমর কুশলতার অভাবও নবাব সিরাজদৌল্লাহর পরাজয়ের একটা অন্যতম কারণ। অর্থাৎ প্রতিপক্ষের সমর কুশলতা সম্পর্কে নবাব সিরাজদৌল্লাহ কোনো ওয়াকিবহাল ছিলেন না। এখন যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের সমর কুশল সম্পর্কে ওয়াকিবহাল না থাকাও একটা তার অদক্ষতার পরিচয়, সমর কুশলতা তার অভাবের পরিচয়। এবং তিনি যদি
সেটা যদি জানতেন ইংরেজ বাহিনী সৈন্য সামন্ত বা তাদের অবস্থান সম্পর্কে, তাহলে কিন্তু দেখা যেত যে সে মীর মদন এবং মোহনলাল তার উপর নির্ভর করেই এই যুদ্ধে তারা কিন্তু মানে যেভাবে অগ্রসর হচ্ছিল যুদ্ধে কিন্তু জয়লাভ করা সম্ভব হতো। তার এক্ষেত্রে কিন্তু নবাব সিরাজউদ্দৌলার সে সমর কুশলতার অভাবও কিন্তু এই যুদ্ধের একটা তার পরাজয়ের অন্যতম কারণ। এরপরে সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু দেখো পরে পয়েন্ট আছে যে নৌশক্তির অভাব, অর্থাৎ সেই সময়ে ইংরেজ যে বাহিনী তাদের কিন্তু সুসজ্জিত এবং শক্তিশালী নৌবাহিনী ছিল, কিন্তু অন্যদিকে নবাব বাহিনী কিন্তু সেরকম শক্তিশালী নৌবাহর কোনো ছিল না। এবং তার ফলে দেখা যায় যে তারা স্থল বাহিনীতে পরাস্ত হলেও নৌযুদ্ধের মাধ্যমে তারা নৌপথের মাধ্যমে তারা আবার আত্মরক্ষা ভাবে বেঁচে আসতো। তাহলে এইভাবে দেখা গেল যে নবাবের নৌশক্তির অভাবও এই যুদ্ধে তার পরাজয়ের একটা অন্যতম কারণ। আচ্ছা, এরপরে 5 নম্বর যে পয়েন্ট, রবার্ট ক্লাইভের কূটকৌশল, অর্থাৎ রবার্ট ক্লাইভের কূটকৌশল এই যুদ্ধে ইংরেজদের জয়লাভের একটা অন্যতম কারণ এবং নবাবের পরাজয়ের একটা অন্যতম কারণ। অর্থাৎ রবার্ট ক্লাইভ মানে ইনি ছিলেন ধূর্ত, সুচতুর এবং কূটকৌশলী। অন্যদিকে সিরাজউদ্দৌলা তার সকল দিক দিয়ে তার চেয়ে অনেক অনভিজ্ঞ ছিলেন, এবং তার ফলে দেখা গেল যে নবাব সিরাজউদ্দৌলার এই ধরনের অনভিজ্ঞতা, অন্যদিকে রবার্ট ক্লাইভের কূটকৌশল, এটাও তাদের জয়লাভের একটা অন্যতম কারণ হিসাবে পরিচিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এতক্ষণ দেখলাম যে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের বিভিন্ন কারণগুলি আলোচনা করলাম। আশা করি তোমরা এই বিষয়গুলি বুঝতে পেরেছো। এখান থেকে তোমাদের কিন্তু অনেক সময় একটা ছোট প্রশ্ন আসে যে নবাব সিরাজউদ্দৌলা পরাজয়ের কারণ কি ছিল, 2 মার্কে একটা প্রশ্ন এভাবে আসতে পারে। যা হোক, তো এটা গেল। এরপরে আমরা একটু দেখবো যে এই যুদ্ধে তাৎপর্য বা গুরুত্ব কি ছিল বা ফলাফল কি ছিল। তোমরা একটু স্লাইডে দেখবে যে পলাশীর যুদ্ধের ফলাফল ও তাৎপর্য। প্রথম পয়েন্টে আছে যে বাংলায় স্বাধীন সূর্য অস্তমিত, অর্থাৎ 1757 সালের সে 23 জুনে সেই পলাশী যুদ্ধের মাধ্যমে এই উপমহাদেশ তথা বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত যায়, এবং এদেশের ভাগ্য বিধাতা হিসাবে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা যারা বণিক বেশি এসেছিল তারা এদেশে মানে রাজনৈতিকভাবে ক্ষমতা করায়ত্ত করে নেয় এবং তাদের ভাগ্য বিধাতা হিসাবে তারা অধিষ্ঠিত হয়। তাহলে এইভাবে এদেশের স্বাধীনতার সূর্য অস্তমিত যায় এই পলাশী যুদ্ধের মাধ্যমে। আচ্ছা, এরপরে 2 নাম্বার, ইংরেজদের ভারতের রাজনীতিতে অংশগ্রহণ, অর্থাৎ এই যুদ্ধের মাধ্যমেই ইংরেজরা এদেশের রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা শুরু করে এবং তারা এদেশের সকল ক্ষেত্রে তাদের আদেশ নির্দেশ এবং এদেশের যে নতুন যে নবাব মির্জাপুরকে তারা মসনদে বসালেন, সেই প্রথম নবাব হিসাবে তিনি অধিষ্ঠিত হলেন, কিন্তু মূলত সকল ক্ষেত্রেই সকল কিছু ক্ষমতার উৎস ইংরেজদের হাতে। তাহলে এইভাবে দেখা গেল যে রাজনীতিতে তাদের একটা শক্তিশালী অবস্থান সৃষ্টি হয় এই পলাশী যুদ্ধকে কেন্দ্র করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 3 নম্বর পয়েন্টে আছে দ্বৈত শাসনের সূত্রপাত। কি বললাম? দ্বৈত শাসনের সূত্রপাত, অর্থাৎ 1757 সালে পলাশী যুদ্ধের মধ্যে দিয়েই কিন্তু এই উপমহাদেশে এই অঞ্চলে দ্বৈত শাসনের সূত্রপাত হয়। দ্বৈত শাসনটা হচ্ছে এই ধরনের যে একজনের হাতে ক্ষমতা, একজনের হাতে দায়িত্ব, এবং সেখানে বলা হয় যে দায়িত্বহীন ক্ষমতা এবং ক্ষমতাহীন দায়িত্ব। অর্থাৎ ইংরেজদের হলো তোমার ক্ষমতা ছিল কিন্তু কোনো দায়িত্ব ছিল না, পক্ষান্তরে নবাবের দায়িত্ব ছিল কিন্তু কোনো ক্ষমতা ছিল না। তাহলে এইরকম কিন্তু ভাবে ধরনের শাসন ব্যবস্থার ফলে এই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ক্ষেত্রে একটা অচলাবস্থা সৃষ্টি হয়, দুর্ভিক্ষ দেখা দেয়, মানুষের হাহাকার সৃষ্টি হয়। তো তাহলে এই দ্বৈত শাসন ব্যবস্থা কিন্তু এই পলাশী যুদ্ধকে কেন্দ্র করে কিন্তু সৃষ্টি হয়। তাহলে এটা তার একটা অন্যতম ফলাফল হিসেবে পরিচিত। 4 নম্বর পয়েন্ট, একচেটিয়া বাণিজ্যে ইংরেজদের প্রাধান্য। কি বললাম শিক্ষার্থীবৃন্দ? যে একচেটিয়া বাণিজ্যে ইংরেজদের প্রাধান্য সৃষ্টি হয় মূলত এই পলাশী যুদ্ধের মধ্য দিয়েই। অর্থাৎ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা ব্যবসা বাণিজ্য করতে দেশে এসেছিল তারা কিন্তু মূলত দেখা যায় যে এই পলাশী যুদ্ধের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতা তারা অধিষ্ঠিত ক্ষমতা অধিকারী হয়ে মূলত দেখা যায় যে তারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একচেটিয়াভাবে তাদের প্রাধান্য সৃষ্টি হয়। তারা সেই দস্তকের অপব্যবহার করা শুরু করে, কোম্পানির কর্মচারীরা ব্যক্তিগতভাবে বিভিন্ন শুল্ক ফাঁকি দিয়ে ব্যবসা বাণিজ্য করা শুরু করে। তারা বিভিন্ন উৎকোষ, নজরানা এসবের মাধ্যমে ব্যাপক অর্থ সংগ্রহ করে এবং নামে বেনামে বিভিন্ন অর্থ তারা এইভাবে সংগ্রহ করে তারা সে ইংল্যান্ডে বা যুক্তরাজ্যে বা তাদের দেশে মানে পাঠায়। এভাবে দেখা যায় যে এই দেশের অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংসের দিকে যায়। পক্ষান্তরে ইংরেজ অর্থাৎ ব্রিটিশ তারা কিন্তু অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী হয়ে ওঠে। তাহলে এটাও তার একটা অন্যতম গুরুত্ব বা তাৎপর্য হিসেবে পরিচিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 5 নম্বর পয়েন্টে আছে ফরাসি শক্তি বিলুপ্ত। অর্থাৎ এই যুদ্ধের মাধ্যমেই দেখা গেল যে পরবর্তীতে তৃতীয় কর্ণাটক যুদ্ধে
ফরাসিদেরকে সমূলে পর্যদস্ত করে ইংরেজ একচটিয়াভাবে তাদের আধিপত্য সৃষ্টি করে এবং ফরাসি তাদের ব্যবসা বাণিজ্য তারা গুটিয়ে নিয়ে এদেশ থেকে চলে যেতে বাধ্য হয়। তাহলে ফরাসি শক্তি বিলুপ্ত ক্ষেত্রেও এই যুদ্ধের একটা গুরুত্বপূর্ণ তাৎপর্য ছিল। এরপরে 6 নম্বর পয়েন্টে আছে আধুনিক যুগের সূচনা। কি বললাম যে আধুনিক যুগের সূচনা, অর্থাৎ এই যুদ্ধের মধ্যে দিয়ে কিন্তু এই উপমহাদেশে তথা দক্ষিণ এশিয়ার ইতিহাসে আধুনিক যুগের সূচনা হয়। অর্থাৎ এই যুদ্ধের মাধ্যমে ইংরেজরা এদেশে রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত হয়ে তারা এদেশে ব্যবসা বাণিজ্য, শিক্ষা দীক্ষা, আইন কানুন, যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো সকল ক্ষেত্রে তাদের ধ্যান ধারণা, তাদের মাধ্যমে সেই ধরনের ব্যবস্থা সৃষ্টি করে বা প্রচলন করে। তাহলে এইভাবে দেখা যায় যে জ্ঞান বিজ্ঞান, তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং অবকাঠামো বা আইন কানুন সকল ক্ষেত্রে একটা নতুন অধ্যায়ে প্রবেশ করে উপমহাদেশ। তাহলে এইভাবে একটা আধুনিক যুগের সূচনা হয় এই যুদ্ধকে কেন্দ্র করে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যুদ্ধের গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করলাম, আশা করি এটা বুঝতে পেরেছো। এরপরে আমরা একটু দেখবো যে আমি এখানে একটা উদ্দীপক দিয়েছি তোমাদের, অর্থাৎ এখান থেকে কি জাতীয় প্রশ্ন হতে পারে একটা, যেটা ছিকুয়ের যে অংশের যে প্রশ্নটা সেটা তোমরা একটু মানে স্লাইডে খেয়াল করো, আমি একটু পড়ে শোনাই। যে এক রাজা 3 কন্যা ছিল, তিনি ছোট কন্যাকে বেশি ভালোবাসতেন। তাই মৃত্যুর সময় তিনি ছোট কন্যার ছেলে রূপসকে তার উত্তরাধিকার করে যান। এত করে অপরাপর কন্যা ও তাদের পুত্ররা অসন্তুষ্ট হয় এবং রূপসকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। এক্ষেত্রে ষড়যন্ত্রকারীদের সহায়তাকারী বণিকদের সাথে বিভিন্ন কারণে রূপসের যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধে রূপস পরাজিত ও নিহত হন। এর ফলে দেশের স্বাধীনতা ভুলুণ্ঠিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে তোমাদের যে প্রশ্নের যে ধরনগুলি আছে, যেটা বোর্ড ভিত্তিক যে প্রশ্নগুলি আসে পরীক্ষাতে, তোমরা এসএসসি পরীক্ষা যেহেতু দিয়ে এসেছো সেখানে তোমরা নিশ্চয়ই জানো যে সেখানে থাকে এমসিকিউ প্রশ্ন এবং সিকিউ প্রশ্ন। তো এমসিকিউ প্রশ্ন তোমার যেখানে আমাদের এই উচ্চ মাধ্যমিক স্তরে আমাদের ইতিহাস বিষয়ে সেখানে থাকে তোমাকে 30টা এমসিকিউ প্রশ্ন, সেটা তোমাকে 30টা অ্যান্সার করতে হবে, 30 নাম্বার সেটা। এরপরে যেটা থাকে হলো সিকিউ। সিকিউ থাকে তোমার হচ্ছে মোট 11টা প্রশ্ন থাকে। 11টার মধ্যে তোমাকে প্রশ্ন অ্যান্সার করতে হবে মোট 60টা, এবং সেখানে 7 10 70 এবং আগের হলো ওই এমসিকিউ 30, এই 100। তো তাহলে এই এমসিকিউ তোমরা জানো যে প্রত্যেকটা প্রশ্নতে মানে 4টা অংশ, ক খ গ ঘ। কটা হচ্ছে জ্ঞানমূলক, খটা হচ্ছে অনুধাবন, গটা হচ্ছে প্রয়োগ এবং ঘটা হচ্ছে উচ্চতর দক্ষতা, এরকম অংশ থাকে। তো ক এবং খ এটা সেটা তোমার ওই উদ্দীপক রিলেটেড মানে হয় না, কিন্তু মূলত গ এবং ঘটা উদ্দীপক রিলেটেড প্রশ্ন হয়। তো তাহলে আমি সেখানে তোমাদের উদ্দীপক রিলেটেড এখানে একটা গয়ের একটা প্রশ্ন করেছি। দেখো যে উদ্দীপকে বর্ণিত ঘটনাটি তোমার পাঠ্য বইয়ের কোন যুদ্ধের ইঙ্গিত বহন করে? তোমরা নিশ্চয় বুঝতে পারতেছো তাহলে কোন যুদ্ধের, যেটা আমি আলোচনা করলাম নিশ্চয় বুঝতে পারতেছো, সেটা হলো 1757 সালের পলাশীর যুদ্ধ। আচ্ছা, এইটুকু বলার পরে যে উক্ত যুদ্ধে যে কোনো 3টি কারণ ব্যাখ্যা করো। তাহলে আমি যে কারণগুলি ব্যাখ্যা করলাম ওখান থেকে তোমরা সেই কারণগুলি মধ্যে যে কোনো 3টি কারণ ব্যাখ্যা করলে প্রশ্ন অ্যান্সার তোমাদের ক্লিয়ার হবে এবং খুব সহজ জিনিস। আশা করি তোমরা সেটা মানে অবশ্যই ভালো করতে পারবে। এরপরে আমরা একটু দেখি যে পরের প্রশ্নটা যেটা আছে ঘ, এখানে আছে যে তুমি কি মনে করো উক্ত যুদ্ধে রূপসের পরাজয়ের মধ্যে দিয়েই দেশের স্বাধীনতার সূর্য অস্তমিতে গিয়েছিল? উত্তরের সপক্ষে যুক্তি দাও। তো তাহলে এই যে বিষয়ে তোমরা আলোচনা শুনলে এবং তোমরা মূল বই আরো দেখবে, আশা করি তাহলে এখান থেকে সুন্দরভাবে এই প্রশ্নের আনসার তুমি লিখতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এটা আমি তোমাদের বাড়ির কাজ হিসাবে দিলাম যে এই ঘয়ের যে প্রশ্নটা, সে তোমরা প্রশ্নটা একটু নোট ডাউন করে লিখে নাও যে তুমি কি মনে করো উক্ত যুদ্ধে রূপসের পরাজয়ের মধ্য দিয়েই দেশের স্বাধীনতার সূর্য অস্তমিতে গিয়েছিল? উত্তরের সপক্ষে যুক্তি দাও। প্রশ্নটা আমি আবার বলছি, তুমি কি মনে করো উক্ত যুদ্ধে রূপসের পরাজয়ের মধ্য দিয়েই দেশের স্বাধীনতার সূর্য অস্তমিতে গিয়েছিল? উত্তরের সপক্ষে যুক্তি দাও। তাহলে এটা তোমাদের বাড়ির কাজ আমি দিলাম। অবশ্য তোমরা আমি যে বইয়ের রেফারেন্সগুলি বলেছি সেই বইগুলি পড়বে এবং আজকে ক্লাসগুলি তোমরা বারবার মনোযোগ সহকারে শুনবে। আশা করি তোমরা কোশ্চেন অ্যান্সারটা লিখতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি এতক্ষণ তোমাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে অনেক কথা বললাম এবং আমাদের যে মূল আলোচনা বিষয় ছিল সে বিষয়ে বিভিন্ন সেই আলোচনার 1757 সালে পলাশীর যুদ্ধের এর পটভূমি, যুদ্ধের বিভিন্ন কারণগুলি, যুদ্ধের ঘটনাবলী, যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণ মানে কি কি কারণে পরাজিত হয়েছিল সেই বিষয়গুলি, এবং পরবর্তীতে লাস্টে এই যুদ্ধের গুরুত্ব বা ফলাফল সেই অংশগুলি আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা আরো মূল বই দেখবে, আরো নিজেকে বিষয় নিয়ে সমৃদ্ধ করতে পারবে এবং আমাদের এই বিষয়ের যে অধ্যায়ভিত্তিক যে তোমাদের
যখন যে অধ্যায় পড়াবো, যে টপিকস পড়াবো, সেখান থেকে কী জাতীয় প্রশ্নগুলি হয় কিন্তু আমরা ক্লাসে বলে দিই, এবং তোমরা শুধু মনোযোগ সহকারে শোনো এবং সেগুলো নোট ডাউন করো এবং বাসায় প্র্যাকটিস করো। তাহলে আমি মনে করি, আশা করি তোমাদের একটা প্রিপারেশান, যে পরীক্ষার ফাইনাল পরীক্ষার যে প্রিপারেশান, ক্লাস চলা অবস্থাতেই মানে তোমাদের সৃষ্টি হয়ে যাবে। তো তোমরা ইনশাল্লাহ ভালো করতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আর কথা না বাড়াই, সামনে ক্লাসে ইনশাল্লাহ পরবর্তী তোমাদের সাথে আলোচনা কথা হবে, দেখা হবে। তো যেহেতু তোমাদের সাথে আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না, কিন্তু তোমরা আমাকে দেখতে পাচ্ছ, যেহেতু পরিস্থিতির কারণে এটা হয়েছে, তাছাড়া কিন্তু মুখোমুখিভাবে আমাদের উভয় পক্ষে একটা আই কন্টাক্ট হতো, বিভিন্নভাবে তোমাদের সমস্যাগুলি শুনতাম, এবার বিভিন্ন জনকে প্রশ্ন ধরতাম, এবং সেখান থেকে কি বলবো যে তোমাদের যে এই যে প্রশ্ন, যে সিকিউ প্রশ্ন, যে বিভিন্ন অংশগুলি কে কিভাবে বলতে পারো বা কে লিখতে পারো, এই অংশগুলি আমরা দেখতাম, তোমাদের একক কাজ দিতাম, গ্রুপে কাজ দিতাম। তো অবশ্যই সেটা আমরা আশা করি সুদিন আসবে এবং সেই সুবিধাভাবে তোমরা সেভাবে কাজগুলি করতে পারবে। তো ঠিক সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমি এখানে শেষ করি। তো সবাই সব ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সকলকে।